ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। ভূত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক, সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে শুনছেন ভূত এক্সপ্রেস। আমি শুভ আছি সঙ্গে, আর আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ভূত এক্সপ্রেস এখন স্পটিফাইতেও অ্যাভেলেবেল। স্পটিফাইতে ভূত এক্সপ্রেসকে ফলো করতে কিন্তু ভুলো না। তোমরা যদি চাও কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে, তাহলে ঘটনাটি লিখে তোমার নাম আর তোমার লোকেশন লিখে আমাকে মেল করতে পারো bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমায় ঘটনা পাঠাতে পারো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে কিংবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে। আর বেশি দেরি করব না, চলে যাবো আজকের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আমাদের বাংলাদেশের একজন শ্রোতা বন্ধু। তিনি যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেইভাবেই পড়ছি এবং তোমাদের সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন মোহাম্মদ নাইম। তিনি লিখেছেন, দাদা, আমি একটি সত্য ঘটনা লিখছি। এই ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে। তার নাম নিশাদ। সে আমার সাথেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এই ঘটনাটি ঘটে প্রায় 1 বছর আগে। নিশাদ তার বাবা মায়ের সাথে গ্রামের বাড়ি রংপুরে বেড়াতে যায়। গ্রামের নামটি সঙ্গত কিছু কারণে আমি উল্লেখ করছি না এখানে। আগেই বলে রাখি, আমার ওই বন্ধু নিশাদ সে একটু ডানপিটে, ও কাউকেই খুব একটা গ্রাহ্য করত না। তো যাই হোক, আমি ঘটনায় ফিরে যাচ্ছি। ওই গ্রামের বাড়িতে যাওয়ার পর একদিন রাতের বেলা সে তার বাবা মায়ের সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসে এবং সে হাঁটতে হাঁটতে একটু নির্জন জায়গায় একটা পুকুর ধারে সে চলে আসে। আর তারপর সে একটি খেজুর গাছের নিচে বসে তার ফোনে গেম খেলতে থাকে। গেম খেলতে খেলতে একটা পর্যায়ে তার ফোনের যখন চার্জ শেষ হয়ে যায় তখন সে চুপচাপ ওখানেই বসে থাকে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে খেয়াল করে একজন বয়স্ক লোক তার দিকে এগিয়ে আসছে। সেই লোকটি তার কাছে এসে তাকে বলে যে, তুমি কে আর এত রাতে এখানে কি করছো? এরপর আমার ওই বন্ধু নিশাদ তার পরিচয় দেয় আর বলে যে সে এখানে এমনিতেই বসে আছে, কোনো কারণ ছাড়া। এরপর সেই লোকটি তাকে বলে যে এত রাতে এখানে বসে থাকতে হবে না, তুমি বাসায় চলে যাও, এত রাতে এখানে থাকা ঠিক না। লোকটির বলা এই কথায় নিশাদ একটু বিরক্ত হয় আর সে বলে যে না, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো, আপনি এখান থেকে যান। এরপর সেই লোকটি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আরো কিছুক্ষণ থাকো, তবে বেশিক্ষণ এখানে থেকো না। এই বলেই সেই লোকটি চলে যায়। এরপর নিশাদ ওখানেই বসে থাকে কিছুক্ষণ। কিছুক্ষণ পর নিশাদ দেখে যে তার ছোটবেলার বন্ধু শাহিন, যে এই গ্রামেই থাকতো, সে তার দিকে এগিয়ে আসছে। নিশাদের সাথে শাহিনের প্রায় 4-5 বছর পর দেখা। শাহিনের সাথে দেখা হওয়ার পর নিশাদ ওর সাথে কিছুক্ষণ কথা বলে। কিছুক্ষণ পর শাহিন ওইখান থেকে চলে যায়। শাহিন চলে যাওয়ার পর নিশাদ বুঝতে পারে যে অনেক রাত হয়ে গেছে, তারও এখন বাসায় যাওয়া উচিত। তো এই ভেবে সে বাসার পথে রওনা হয়। প্রচণ্ড অন্ধকার রাস্তা দিয়ে সে হেঁটে চলে তার বাসার দিকে। কিছুটা হাঁটার পর হঠাৎ সে দেখতে পায় কিছু লোকজন একটি লাশ খাটিয়ায় করে নিয়ে আসছে তার দিকে। সে এই দৃশ্য দেখে সামনের দিকে এগোতে থাকে। যখন তারা সবাই নিশাদের সামনে আসে তখন একটা লোক নিশাদকে বলে যে তুমি এত রাতে এখানে কি করছো? লোকটির কথায় নিশাদ বলে যে ও কিছু না, আমি এমনি ঘুরতে এসেছিলাম এখানে। এই কথা শুনে লোকটি বলে, ঘুরতেই যখন এসেছো তখন আমাদের সাথে চলো, একজন মারা গেছে, তাকে দাফন করতে হবে। এত রাতে আমরা খুব কম লোক আছি, তাই তুমি আমাদের সাথে চলো, তুমি গেলে আমাদের অনেক সাহায্য হবে। লোকটির কথায় প্রথমে নিশাদ রাজি না হলেও পরে সে রাজি হয় আর তাদের সাথে কবরস্থানে যায় সেই লাশটিকে দাফন করতে। কবরস্থানে গিয়ে লাশটি কার এটা জানার জন্য নিশাদ লাশের কাছে এগিয়ে দেখতে যায়। যে লোকটি লাশের একদম পাশে বসেছিল নিশাদ তাকে বলে যে লাশটি দেখাতে।
যখন সেই লোকটি লাশের মুখের ওপর থেকে কাফনের কাপড় সরায়, তখন নিষাদ যা দেখে তা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখল যে কাফনের কাপড় দিয়ে মোড়ানো যেই লাশটি, সেই লাশটি আর কারো না, সেই লাশটি তার সেই বন্ধু শাহিনের লাশ। লাশটি দেখার পর যেন তার মস্তিষ্ক কাজ করছিল না। সে কিছুক্ষণ লাশের দিকে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর লাশের পাশে যে বসেছিলেন তাকে জিজ্ঞাসা করে যে শাহিন কখন মারা গেছে। তখন সেই লোকটি তাকে বলে যে আজ সন্ধ্যায় শাহিন পুকুরে ডুবে মারা গেছে। এরপর সে আর কাউকে কিছু বলার সময় পায় না, কারণ ততক্ষণে জানাজার নামাজ প্রায় শুরু হয়ে গেছিল। তাই সে আর ৭-৫ না ভেবে জানাজায় শরিক হয়। আমরা জানি সাধারণত জানাজার নামাজ ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, তবে এই জানাজার নামাজ শুরু হওয়ার প্রায় ২০ মিনিট হওয়া সত্ত্বেও জানাজার নামাজ শেষ না হওয়ায় সে একটু পিছনের দিকে তাকায় এবং দেখে যে যে জানাজার নামাজ পড়ছে পিছনে দাঁড়িয়ে তাদের সবার পা উল্টো। সাধারণ মানুষের পায়ের আঙুলগুলো থাকে সামনের দিকে আর পায়ের গোড়ালি থাকে পেছনের দিকে, কিন্তু ওখানে যারা যারা লোক জানাজার নামাজ পড়ছিল তাদের পায়ের গোড়ালি ছিল সামনের দিকে আর পায়ের আঙুল ছিল পেছনের দিকে। এই দৃশ্য দেখে নিষাদ খুব ভয় পায় আর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে তার পা যেন মাটির সাথে একদম লেগে গেছে। সে এক পাও নড়তে পারছিল না। সে চিৎকার করার চেষ্টা করে, তবে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। অনেক কষ্টে সে প্রাণপণ চেষ্টা করে দৌড়ে পালাতে সক্ষম হয় এবং সে দৌড়ে কবরস্থান থেকে বের হয়ে আসে আর বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে রাস্তায় একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটাকে দেখতে পেয়ে নিষাদ মনে একটু সাহস পায় এবং তার কাছে গিয়ে তাকে ডাক দেয়। যখন সেই ছেলেটি তার দিকে তাকায় তখন সে সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে দেখে সেই ছেলেটি আর কেউ নয়, সেই ছেলেটি তার বন্ধু শাহিন, যার লাশ একটু আগে কবর দেওয়ার জন্য জানাজার নামাজ পড়ানো হচ্ছিল। শাহিন নিষাদের দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে ওকে বলে ওঠে, কিরে, দৌড়ে কোথায় পালাচ্ছিস? আমায় কবর দিবি না? এই কথা শোনার পর নিষাদ আর সহ্য করতে না পেরে সেখানেই সে নিজের জ্ঞান হারায়। পরের দিন সে নিজেকে আবিষ্কার করে তার গ্রামের বাড়িতে। সে দেখে তার আশেপাশে তার বাবা মা এবং আত্মীয় স্বজনরা সবাই দাঁড়িয়ে আছে। এরপর তার মা তাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে তুই কোথায় গিয়েছিলি আর তোর বাবা তোকে কবরস্থানের পাশের রাস্তায় অজ্ঞান অবস্থায় কেন পেল? এরপর নিষাদ গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনা সবাইকে জানায়। এই ঘটনা শোনার পর সবাই নিষাদের দিকে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিষাদ সবাইকে বলে যে কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছো? তখন তার দাদি তাকে বলে যে শাহিন 7 মাস আগে ওই পুকুরে ডুবে গিয়ে মারা গিয়েছিল, যে পুকুরের পাশে খেজুর গাছের নিচে নিষাদ বসেছিল। এবং সে আরও জানতে পারে যে গ্রামের অনেক লোকেরাই নাকি মাঝে মাঝে ওই পুকুরের ধারে শাহিনকে দেখতে পায়, যে পুকুরে ডুবে সে মারা গিয়েছিল। এরপর তার পরের দিনই নিষাদ তার গ্রামের বাড়ি থেকে চলে আসে। এই ছিল দাদা ঘটনা। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন মৌমিতা হাজরা বোড়াল। তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমাদের বাড়িটা নতুনভাবে তৈরি করা হয়েছিল। সেই নতুন বাড়ি তৈরি হওয়ার পরেই আমার সাথে সব ভৌতিক ঘটনাগুলো ঘটা শুরু হয়েছিল। তার আগে সেইভাবে কিছুই ঘটেনি, কারণ আমার বিয়ে হয় 2011 সালে আর বাড়ি তৈরির কাজ শুরু হয় 2012 সালে। এর মাঝে আমি প্রায় 10 মাস বাপের বাড়িতে ছিলাম প্রেগনেন্সির জন্য, তাই সেইভাবে কিছু ফিল করিনি। 2012-তে বাড়ি তৈরির কাজ শুরু হওয়ার পর কমপ্লিট হতে হতে 2013 হয়ে গেছিল। এই বাড়িতে আমরা আর আমার মেজো ভাসুরের ফ্যামিলি থাকি। ভালো করে সত্যনারায়ণ পুজো দিয়ে তারপর আমরা নতুন বাড়িতে এসেছিলাম, কিন্তু আসার কিছুদিন পর থেকে একটা উপদ্রব শুরু হয়েছিল বাড়িতে। আর সেটা বলার আগে একটা জিনিস বলার খুব দরকার, সেটা হলো এই জমিটা এটা কিন্তু
আমাদের কেনা জমি বা পৈতৃক জমি নয়। এটায় আগে আমার শ্বশুর মশাই ভাড়া থাকতো। এখানে পরে আমার বর আর দাদারা তারা কিনে নেন। অনেকেই বলতো যে এই জমিটা নাকি ভীষণ গরম, মানে খুব একটা নাকি ভালো না। যদিও বাড়ি করার আগে অনেক কিছু করা হয়েছিল যাতে সবকিছু শুভ হয়, কিন্তু তারপরেও এই উপদ্রব শুরু হলো। এবার বলি এই বাড়িতে কি কি হতো। আমাদের দুতলা বাড়ি, তবে একতলা ইনকমপ্লিট রাখা হয়েছিল, আর দোতলাটা কমপ্লিট করে নিয়ে মানে থাকার মতো করে নিয়ে আসা হয়েছিল। একতলাতে খালি গ্রিল লাগানো হয়েছিল আর টয়লেটটা ইউজ করার মতো করে রাখা হয়েছিল। বাকি পুরো জায়গাতে নানান রকমের পুরনো জিনিস, যেমন কাঠ, রড, ওই বাড়ি তৈরির জিনিস এসব রাখা ছিল। কেউ খুব দরকার না হলে ওখানে যেত না বা নিচের বাথরুম ইউজ করতো না। নতুন বাড়িতে সব ঠিকঠাকই চলছিল। তারপর কিছু মাস পর থেকে শুরু হলো উপদ্রব। প্রথমে মনে হতো আমাদের বাড়ির নিচের লোহার গেটটা কেউ যেন খুলে ভেতরে ঢুকছে, আবার কিছুক্ষণ পর বেরিয়ে যাচ্ছে। প্রথম প্রথম ভাবতাম আমাদের বাড়ির ছেলেগুলোর মধ্যেই কেউ হয়তো এসেছে, কিন্তু না, ওরা কেউই আসতো না। আর আসলে তো উপরে উঠবে, কিন্তু উপরে কেউই উঠতো না। এমনকি ফোন করে জিজ্ঞাসা করা হতো যে ওরা কেউ এসেছে কিনা। ওরা সবাই খুব অবাক হয়ে তখন বলতো যে আমরা আমরা এখন কেন যাব। এই ভুতুরে কাণ্ড শুরু হতো ঠিক দুপুর থেকে। এমনই একদিন আওয়াজ হতে আমার ভাসুর আর আমার বর সঙ্গে সঙ্গে নিচে গিয়েছিল। নিচে গিয়ে তারা দুজনেই কাউকে দেখতে পায়নি। এরপর এর সাথে শুরু হলো আরো এক জিনিস। ধরো আমরা সবাই একটা ঘরে বসে কথা বলছি বা এমনি বসে আছি, ঠিক তখনই পাশের ঘর থেকে আওয়াজ আসতো ঠকঠক করে সুইচ অন অফ করার। আমরা সত্যি খুবই ভয় পেতাম তখন, কিন্তু এত বছর পরেও বাড়ির ছেলেগুলো বিশ্বাস করতো না, বলতো সবই নাকি মনের ভুল। আমরা দিনের বেলাতেও একতলাতে একা যেতে চাইতাম না, বিশেষ করে আমি আর আমাদের হেল্পিং হ্যান্ড যিনি থাকতেন ওই দিদি। সেই দিদি তো কিছুতেই নিচে একা যেতেন না। আসলে বর্ষার দিনে ওই একতলাতে দড়ি টাঙানো হয়েছিল, যেখানে আমাদের ওই হেল্পিং হ্যান্ড দিদি উনি কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতো। কিন্তু একদিন ওই দিদি শেষে বলল যে আমি আর নিচে যাব না একা, তোমরা কেউ গেলে তবেই আমি যাব। ওনার কথা শুনে আমার মেজো যা আর আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে বলো। তখন সে বলেছিল মনে হচ্ছিল ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এরপর থেকে আমি ওর সাথে যেতাম, তাড়াতাড়ি কাজ সেরেই আমি চলে আসতাম, একটুও দাঁড়াতাম না আমরা। তবে আমার মেজো যা ওখানে যেত, ও ভয় পেলেও কিছুই বলতো না। একদিন দুপুরে আমার বর কিছু একটা কাজ করছিল, ও নাকি পরিষ্কার দেখেছে একটা কালো ছায়া এই ঘর থেকে ওই ঘর বারবার যাওয়া আসা করছে। প্রথমে ও ভেবেছিল মনের ভুল, কিন্তু বারবার ওই একই জিনিস দেখার পর সে বুঝতে পারে এটা মনের ভুল না। আমার বর যখন ওপরে এসে সবাইকে এই কথা বলে, তখন আমি আর বাকি সবাই খুব রেগে গিয়ে তাকে বলেছিলাম যে আগে বাড়ি ঠিক করো, না হলে থাকবো না এখানে। এরপর অনেক কিছুই করা হয়েছিল, এমনকি শিবরাত্রির দিনে শিব দুর্গারও পুজো করা হয়েছিল 4 বছর। ওই 4 বছর আর কিছুই হয়নি, বেশ ভালোই ছিলাম আমরা। কিছুদিনের জন্য হলেও এই উপদ্রবগুলো থেমে গেছিল। কিন্তু এরপর যেটা হয়েছে সেটা শুধুমাত্র আমার সাথে হয়েছে, আর শেষের দিকে আমার মেয়ের সাথে হয়েছিল। এটা আমি অন্য একদিন লিখে পাঠাবো। এই ছিল ঘটনা। এই ছিল দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো ঘটনাটা এটা কিন্তু কমেন্ট করে আমায় জানিও। চলে যাব নেক্সট ঘটনায়। তার আগে বলে রাখি যে আমাদের ভূত এক্সপ্রেস এখন স্পটিফাইতেও অ্যাভেলেবেল। তোমরা চাইলে সেখানে সার্চ করে স্পটিফাইতে আমাদেরকে ফলো করতে পারো। আর আমাদের ভূত এক্সপ্রেস পডকাস্ট নামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে, সেখানে অলরেডি 1000টা সাবস্ক্রাইবার হতে চলেছে। তোমরা সাপোর্ট করলে আরো তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছে রূপা ভট্টাচার্য। তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ছি এবং তোমাদেরকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমি নিজের জীবনে অনেকগুলো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। প্রথম ঘটনা আমার 11 বছর বয়সের। তখন আমি ক্লাস 6-এ পড়ি। জুন মাসের 11 তারিখে 81 বছর বয়সে আমার ঠাকুমা পরলোক গমন করেন। সেরকম কোনো রোগ ঠাকুমার ছিল না। আমার ঠাকুমা ছিলেন 5 ফুট
8 ইঞ্চি লম্বা। শরীরে কোনো মেদ ছিল না। শটান লম্বা ছিলেন তিনি। শুধু একটা পা সামান্য ঘষে চলতেন, সামান্য বয়সের কারণে। ঘটনাটা ঠাকুমা মারা যাওয়ার 5-7 দিন পরের। আমাদের বাড়িটা অনেকটাই বড়। একতলা থেকে দোতলায় ওঠার জন্য 3টে সিঁড়ি রয়েছে। তার মধ্যে একটা সিঁড়ি সোজা 3 তলায় যায়। সেই সিঁড়ি দিয়ে ঠাকুমা ছাদে আচার আর বড়ি এসব রোদে দিতে যেতেন। আমাদের বাড়িতে আমার ঠাকুমা, জেঠু, জেঠিমা, দিদি, বাবা মা ও আমি আর আমার ভাই থাকতাম। সেদিন ঠাকুমার কাজ উপলক্ষে জেঠু, জেঠিমা, বাবা মা আর ভাই নিমন্ত্রণ করতে বের হয়েছিল। বাড়িতে দিদি, আমি আর আমাদের এক দূর সম্পর্কের ঠাকুমা, এই 3 জন ছিলাম। সেই সময় বিকেলে প্রায় সময় 3-4 ঘন্টা কারেন্ট থাকতো না। তখন এত ইনভার্টার আর জেনারেটরের চল ছিল না, হারিকেন এবং ল্যাম্পেই কাজ চলত। সেদিনও কারেন্ট অফ হয়ে যাওয়ার পর ওই আরেকটা যে ঠাকুমা, যিনি আমাদের বাড়িতে আমাদের সাথে ছিলেন, তিনি আমায় নিচে গিয়ে বসতে বললেন। কিন্তু আমি সেটা অস্বীকার করে একটা ল্যাম্প নিয়ে ওপরে চলে এলাম। পারিবারিক সূত্রে পাওয়া সাহস আমার ছোটবেলা থেকেই ছিল, তাই ভয় না পেয়ে ওপরে উঠে ল্যাম্পটা 3 তলায় ওঠার সিঁড়ির মুখে একটা বড় বক্স জানালার ওপরে রাখলাম। গরমের দিন বলে জানালা খোলাই ছিল। একটু পরেই দমকা হাওয়াতে ল্যাম্পটা নিভে গেল। পুরো দোতলা ঘুটঘুটে অন্ধকার। আমি যখনই ল্যাম্পটা জ্বালানোর জন্য ল্যাম্পের দিকে 1 পা এগিয়েছি, তখনই পরিষ্কার দেখলাম সেই চিরপরিচিত 5 ফুট 8 ইঞ্চির শটান লম্বা আমার ঠাকুমা সিঁড়ির রেলিংয়ে 1 হাতে ভর দিয়ে থেমে থেমে দোতলার ল্যান্ডিং পেরিয়ে 3 তলায় উঠছেন। 3 তলার সিঁড়ির বাঁকে অদৃশ্য হওয়ার পর কতক্ষণ অন্ধকারে আমি দাঁড়িয়েছিলাম জানি না। ঘোর ভাঙল প্রচণ্ড জোরে কড়া নাড়া আর ভাইয়ের দরজা ধাক্কানোর আওয়াজে। নিভে যাওয়া লম্পটা হাতে নিয়ে নেমে দেখলাম ওরা এসে গেছে। মা বলল, অন্ধকারে ওপরে একা একা কি করছিলি তুই? এই সময় কেউ একা থাকে নাকি ওপরে? আমি কি উত্তর দিয়েছিলাম আজ আমার মনে নেই। এত বছর বাদেও এই ঘটনাটা এখনো পরিষ্কার মনে আছে। বলে রাখি, আমার ঠাকুমা সব নাতি নাতনিদের মধ্যে আমাকে এই সব থেকে বেশি ভালোবাসতেন। জানি না সেই জন্য আমাকে দেখা দিয়েছিলেন কিনা, তবে এরপর আর কোনো দিনও আমি বা আর কেউই ঠাকুমাকে দেখেনি। এই ছিল ঘটনা। ভারতবর্ষের ভোপালে নিজের প্রেমিকাকে খুন করে তার দেহটিকে ট্রাঙ্কে ঢুকিয়ে সিমেন্ট ঢালাই করে ফেলেছিল উদয়ন দাস নামের এক সিরিয়াল কিলার। শুধু তাই নয়, দেহের উপর সিমেন্টের বেদি বানিয়ে তাতে দেবদেবতার পুজো করাও শুরু করে দিয়েছিল সে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরও বেরিয়ে আসে অনেক ভয়ঙ্কর তথ্য। সে এর আগেও তার বাবা মাকে একই কায়দায় খুন করে তাদের দেহ পুঁতে ফেলেছিল। কিন্তু কেন কেন সে এই ভয়ানক কাজটি করতে যাবে? কেন করলো সে এরকম কাজ? এই ঘটনাটি উদয়ন দাস নামের এক সিরিয়াল কিলারকে কেন্দ্র করে। উদয়নের পিতা ছিলেন রবীন্দ্র কুমার দাস। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়োজিত ছিলেন। উদয়নের মা ছিলেন ইন্দ্রাণী দাস। তিনি ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তাদের শুধুমাত্র একটি পুত্র সন্তান, যার নাম উদয়ন দাস। একমাত্র পুত্র সন্তান হওয়ায় পিতামাতার গচ্ছিত টাকা ও ভাড়ার টাকা দিয়ে খরচ চলত তার। ব্যবহার করত নামি দামি গাড়ি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সার কোনো কমতি ছিল না তার। তাদের ভারতের ছত্তিশগড় রাজ্যে রায়পুর জেলায় একটি ফ্ল্যাট বাড়িও ছিল। পরবর্তীতে ইন্দ্রাণী দাস মানে উদয়ন দাসের মা চাকরির থেকে অবসরপ্রাপ্ত হয়ে সেই ফ্ল্যাট বাড়িতে অবস্থান শুরু করেন। উদয়ন দাস এক সাক্ষাৎকারে বলেছিলেন, সে দিল্লির একটি ITI কলেজ থেকে HSC পাশ করেছে। তবে উদয়নের তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না। সে দেখতে এবং তার চেহারা এবং তার রূপ কুৎসিত ছিল বিদায় অনেকেই তাকে অপছন্দ করত। সে ধীরে ধীরে মদ্যপান করতে শুরু করে। বিষয়টি নিয়ে পিতামাতা খুবই চিন্তিত ছিল। শাসন করতে চাইলে উল্টে উদয়ন দাস প্রচণ্ডভাবে রেগে যেত। মাদকাসক্ত হয়ে তার মাথায় বিভিন্ন ধরনের
চিন্তা ঘুরপাক খাচ্ছিল। 2010 সালে সে দ্য ওয়ার্কিং ডেড হলিউড মুভি দেখে তার আদলে পিতামাতাকে শ্বাসরোধ করে হত্যা করেন। সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর ছিল না। বলতে গেলে রায়পুর তখন এতটা উন্নত ছিল না। এরপর সেই লাশ দুটি কবর খুঁড়ে নিজের বাগানে দাফন করে দেন উদয়ন দাস। পিতামাতার অ্যাকাউন্টের সব টাকা পয়সা নিয়ে সে রায়পুর থেকে ভোপালে চলে যায়। রায়পুর থেকে ভোপালের দূরত্ব প্রায় 660 কিলোমিটার, 12 ঘন্টার পথ। ভোপালে সে দোতলা বিশিষ্ট একটি বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করে। টাকা পয়সা ফুরিয়ে গেলে সে পুনরায় রায়পুর চলে আসে। আসার পর এক উকিলের কাছে 35 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি বিক্রি করে দেন। সেই 35 লক্ষ টাকা দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায় উদয়ন দাস। আনন্দ উল্লাসের পর সে আবার নিজের দেশে ফিরে আসে। তার কাছে একটা গার্লফ্রেন্ড 6 মাসের বেশি দিন থাকে না, সবাই চলে যায় তাকে ছেড়ে। তারপর সরকারি কর্মীর সহায়তায় মায়ের পেনশনের টাকা ভোগ করতে থাকে সে। পিতামাতার নামে সে 2012 সালে পাসপোর্টও তৈরি করেছিল, যাতে কেউ তার পিতামাতাকে নিয়ে সন্দেহ না করে। কেউ জিজ্ঞাসা করলে তাদেরকে সে বলতো তার পিতামাতা যুক্তরাষ্ট্রে চলে গেছে, সেখানেই তাদের অবস্থান। পুলিশ এক সাক্ষাৎকারে জানিয়েছেন উদয়নের প্রায় 110টি ফেক আইডি রয়েছে। সেই আইডিতে সে কখনো মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, তো কখনো ইউরোপে বড় বড় তার ব্যবসা রয়েছে, কখনো বা যুক্তরাষ্ট্রে তার বাড়িঘর রয়েছে, এরকমটা মেনশন করা থাকতো। এক কথায় ইন্টারন্যাশনাল ঢপবাজ যাকে বলা যায়। উদয়ন দাসের এই ঢপবাজির কারণে তার জীবনে শেষমেশ পা দিয়েছিল আকাঙ্ক্ষা শর্মা নামের 28 বছর বয়সী এক নারী। তার জানা ছিল না উদয়ন দাস এত বড় বাটপার। আকাঙ্ক্ষা শর্মার বাড়ি ছিল ভারতের পশ্চিমবঙ্গ বাঁকুড়ায়। ফেসবুকে তাদের দীর্ঘদিনের পরিচয় হয়, শুরু হয় প্রেমের আলাপ। যুক্তরাষ্ট্রে ইউনিসেফের কাজে যোগ দিতে যাচ্ছেন বলে 2016-র 23শে জুন বাঁকুড়ার রবীন্দ্র সরণির বাড়ি থেকে ভোপালে উদয়ন দাসের বাসায় চলে যায় আকাঙ্ক্ষা শর্মা। সেখানে যাওয়ার পর আকাঙ্ক্ষা বুঝতে পারে উদয়ন দাস একটা বাটপার, সে একটা ধোঁকাবাজ। শুরুতে উদয়ন দাসকে বিশ্বাস করে ফ্যামিলির সাথে যোগাযোগ করা কমিয়ে দিয়েছিল আকাঙ্ক্ষা। লোকেশন জেনে যাবে সেজন্য ফোনেও তেমন কথা বলতো না। এক পর্যায়ে আকাঙ্ক্ষা শর্মা জানতে পারে উদয়ন দাস নিজের পিতামাতাকে হত্যা করেছেন, এমনকি তার সাথেও প্রতারণা করেছে সে। এই নিয়ে প্রায় সময় দুজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। সেই সুবাদে উদয়ন দাস আকাঙ্ক্ষা শর্মার গায়ে হাতও তুলেছিল। আকাঙ্ক্ষা শর্মা আস্তে আস্তে তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। নতুন করে প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করা শুরু করেন সে। প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে কথা বলায় উদয়ন দাসের মেজাজ খুবই খিটখিটে হয়ে দাঁড়ায়। 15 জুলাই আকাঙ্ক্ষা শর্মাকে শ্বাসরোধ করে হত্যা করেন উদয়ন। তারপর বাড়ির মধ্যে তার দেহটি ট্রাঙ্কে ঢুকিয়ে 14টা সিমেন্টের বস্তায় ঢালাই দিয়ে দেবদেবীর পুজো করা শুরু করে দিয়েছিল সে। মৃত্যুর 6 মাস পর ফেব্রুয়ারির 2017 সালে আকাঙ্ক্ষা শর্মার ফ্যামিলির অভিযোগে ভোপালের সেই দোতলা বাড়ি থেকে উদয়ন দাসকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে কবর খুঁড়ে মৃতদেহর হাড় শনাক্ত করেন। সত্যতা প্রমাণের ভিত্তিতে আদালত 2020 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এই ছিল উদয়ন দাস নামের এক সাইকো কিলারের ঘটনা। এবার শোনাবো আমাদের শহর কলকাতার এমন একটা ঘটনা যেটা পুরো কলকাতার মানুষকে কাঁপিয়ে তুলেছিল একটা সময়। পার্থ দে, এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। ইনি হলেন রবিনসন স্ট্রিটের সেই ব্যক্তি যার বিরুদ্ধে নিজের দিদির নরকঙ্কাল বাড়িতেই রেখে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিনসন স্ট্রিটের সেই ঘটনা শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে ফেলে দিয়েছিল চাঞ্চল্য। পার্থকে মেন্টাল হসপিটালে রেখে চিকিৎসাও করানো হয়। পরবর্তীতে তারও অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। এবার সেই রবিনসন স্ট্রিটের ঘটনায় ফুটে উঠছে ওটিটি প্ল্যাটফর্মে। প্রায় 1 দশক আগের কথা, 2015 সালের জুন মাসে শহর কলকাতার বুকে তোলপাড় ফেলে দিয়েছিল একটি ঘটনা।
যে ঘটনার সাথে জড়িয়ে ছিল প্রচুর রহস্য। ট্রেনে, বাসে, রাস্তার মোড়ে বা চায়ের দোকানের চর্চায় ঝড় তুলেছিল এই ঘটনা, যা খবরের দুনিয়া থেকে আম জনতা এবং সকলের স্মৃতিতে আজও রবিনসন স্ট্রিট কাণ্ড নামে জ্বলজ্বলে। আর সেই ঘটনাই এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। 2015 সালের 10ই জুন কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ। একই সঙ্গে একটি নরকঙ্কাল এবং 2টি সার্মীয় কঙ্কাল উদ্ধার করে পুলিশ। নরকঙ্কালটির গায়ে ঢাকা দেওয়া ছিল কম্বল, একই সঙ্গে সেটির গায়ে তখনও পরানো ছিল শীতের পোশাক। পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় প্রচুর শুকনো ফল, পচা পাস্তা, ভাত, তরকারি, এইসব জিনিস। ঘরে ঢুকে এইসব দৃশ্য দেখে প্রথমে এক প্রকার হকচকিয়ে যান পুলিশ অধিকারীরা। ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এক ব্যক্তিকেও, যার নাম পার্থ দে। পার্থকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তিটি তার নিজের বাবা, এবং ওই যে নরকঙ্কালটি পড়ে রয়েছে ওটা তার নিজের দিদির নরকঙ্কাল। এই ঘটনাটি সবার সামনে আসতেই রাতারাতি শিরোনামে আসে রবিনসন স্ট্রিট। শহর কলকাতার বুকে এমন ঘটনা রাতারাতি উঠে আসে খবরের শিরোনামে। জোর কদমে তদন্তে নামে পুলিশ। ঘটনাকে ঘিরে একদিকে যেমন তদন্তকারীদের মধ্যে প্রচুর প্রশ্ন ডানা বাঁধতে থাকে, তেমনি কৌতূহল তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। তদন্তে পুলিশ যতই এগিয়েছে ততই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে পার্থর বাবা ছিলেন অরিন্দম দে এবং দিদি ছিলেন দেবযানী দে। পুলিশের কাছে একসময় পার্থ জানান 2014 সালের আগস্ট মাসে দেবযানীর 2টি পোষা কুকুরের মৃত্যু হয়। কুকুরদেরকে হারানোর শোক গ্রাস করে দেবযানীকে। কুকুর দুটির দেহ সে রেখে দেয় নিজের বাড়িতেই। শোকে একসময় খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন দেবযানী। সেই বছর ডিসেম্বরেই দেবযানীর মৃত্যু হয় বলে পুলিশকে জানিয়েছিলেন পার্থ। পোষ্যগুলির সঙ্গে দেবযানীর দেহ আগলে রাখেন পার্থ ও তার বাবা। এক কথায় মৃতদেহর সঙ্গেই মাসের পর মাস থাকতে শুরু করেন তারা। এমনকি মৃত্যুর পরেও পার্থ এবং তার বাবা নিয়ম করে খেতে দিতেন দেবযানীকে। এরপর 2015 সালের জুন মাসে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় পার্থর বাবা অরিন্দম দের। শৌচালয় থেকে তার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়, যাতে লেখা ছিল, আমি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ঈশ্বর পার্থর ভালো করুন। পার্থ ভালো থেকো, ইতি তোমার ভালোবাসার বাবা। পুলিশ পার্থকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। এরপরেই মেন্টাল হাসপাতালে চিকিৎসা শুরু হয় পার্থর। মাস কয়েক চিকিৎসার পর হসপিটাল থেকে ছুটি হয় তার। সেখান থেকে ছাড়া পাওয়ার পর দক্ষিণ 24 পরগনায় মিশনারিজ অব চ্যারিটির একটি হোমে থাকতে শুরু করেন পার্থ দে। পরবর্তী সময় খিদিরপুরের একটি ফ্ল্যাটে উঠে আসেন তিনি। রবিনসন স্ট্রিটের বাড়ি বিক্রির টাকায় ফ্ল্যাটটি কেনা হয়েছিল বলেই জানা গিয়েছিল সেই সময়। এক পরিচারককে নিয়ে সেখানেই থাকতেন পার্থ। 2017 সালের ফেব্রুয়ারি মাসে ওই ফ্ল্যাটের শৌচালয় থেকেই পার্থর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। পার্থর মৃত্যুর সঙ্গেই রবিনসন স্ট্রিট কাণ্ডের যবনিকা পতন হলেও সেই ঘটনার কিছু রহস্য আজও রয়ে গিয়েছে বলে মনে করেন অনেকে। এই ছিল আজকের এপিসোডের 2টো ঘটনা। কার কেমন লাগলো ঘটনাগুলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।